গত বছরের চেয়েও ভয়াবহ হতে পারে করোনা পরিস্থিতি, শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দরিদ্র দেশে টিকা সরবরাহের আহ্বান, যুক্তরাজ্যে সোমবার থেকে শিথিল হচ্ছে লকডাউন। এবং মঙ্গল গ্রহে চীনা নভোযান ঝুরংয়ের সফল অবতরণ, ৩ মাস পর্যবেক্ষণের পর ফিরে আসবে পৃথিবীতে। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে এই অনন্য কীর্তি গড়ল চীন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জানা। এবছর করোনা পরিস্থিতি গেল বছরের চেয়ে আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে এটি নিয়ন্ত্রণ না করা গেলে অচিরেই পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে বলেও উদ্বেগ জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। এছাড়াও শিশুদেরকে এই মুহূর্তে ভ্যাকসিনের আওতায় না এনে ওই টিকা দরিদ্র দেশগুলোকে দান করতেও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় কিংবা তৃতীয়, কোথাও আবার চতুর্থ ঢেউয়ে বিপর্যস্ত এক একটি দেশ। এর মধ্যেই বিভিন্ন দেশ থেকে ছড়িয়ে পড়া করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট ভাবিয়ে তুলেছে সেসব দেশের সরকার ও নীতি নির্ধারকদের। অনেক দেশেই টিকা কার্যক্রম চলমান থাকলেও এখনও টিকার আওতায় আসতে বাকি অধিকাংশ দেশের বিশাল জনগোষ্ঠী। এর মধ্যেই করোনা নিয়ে নতুন উদ্বেগের কথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার জেনেভায় নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, সামনে করোনা পরিস্থিতি গেল বছরের চেয়ে আরো ভয়াবহ আকার ধারণ করবে। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টটি অত্যন্ত সংক্রামক এবং ভয়াবহ উল্লেখ করে এটি ঠেকানো না গেলে অচিরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও আশঙ্কা করেন তিনি। ভারতের পরিস্থিতি এখনো বেশ উদ্বেগজনক। আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, কোনোভাবেই এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। সেই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে অক্সিজেন ও চিকিৎসা উপকরণ সরবরাহ সহ ভারতকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। এই দুঃসময়ে যারাই ভারতের পাশে দাঁড়াচ্ছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরো বলেন, ধনী দেশগুলোর উচিত শিশুদের এখনই টিকার আওতায় না এনে বরং গরিব দেশকে সেই টিকা সরবরাহ করা। আমরা দেখতে পাচ্ছি ধনী দেশগুলোর হাতে প্রচুর টিকার মজুদ রয়েছে। সেসব দেশে তুলনামূলক কম ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীও এরই মধ্যে টিকার আওতায় চলে এসেছেন। এখন তারা চাইছে শিশুদেরকেও টিকার আওতায় আনতে। তবে আমি বলবো, আপনারা এখনই শিশুদের টিকা না দিয়ে ওই টিকা কোভ্যাক্সের মাধ্যমে গরিব দেশগুলোকে দান করুন। এছাড়াও সংস্থাটির জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রুস আইলওয়ার্ড আশঙ্কা প্রকাশ করে বলেন, মানুষ এখনই সতর্ক না হলে সামনে করোনার আরো নতুন নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হতে পারে, যা হবে আরো শক্তিশালী ও সংক্রামক। অন্যয় কর্মকার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে শিশুদের করোনার টিকাদান কর্মসূচি এবং 2 ডোজ টিকা নেয়াদের মাস্ক পরিধানে শিথিলতার ঘোষণার বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে করোনার টিকা খুবই জোরালোভাবে এই কর্মসূচি চলছে। 33 কোটির কিছু বেশি মানুষের দেশ এই যুক্তরাষ্ট্র, কিন্তু এখানে এখন পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষকে টিকা দিয়ে ফেলা হয়েছে। সারা পৃথিবীতে টিকাদান কর্মসূচি সফলভাবে প্রয়োগের দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যে দেশটিতে করোনার সংক্রমণ এবং মৃত্যুর হার যে কমিয়ে আনা হয়েছে সেটির পেছনে এই টিকাদান কর্মসূচিটিকে একটি উল্লেখযোগ্য কারণ হিসেবে বিশেষজ্ঞরা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যেই জনসন অ্যান্ড জনসন, ফাইজার সহ বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিন্তু যুক্তরাষ্ট্রের FDA যে ওষুধ এবং খাদ্য প্রশাসন, সেই প্রশাসনের অনুমতি তারা পেয়েছে। যুক্তরাষ্ট্রে এতদিন 16 বছরের বেশি মানুষকে করোনার টিকা দেয়া হতো, কিন্তু এখন 12 থেকে 15 বছর বয়সীদের কিন্তু টিকা দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং সেটি শুরু হয়ে গেছে। বিভিন্ন স্থানে এখন অসংখ্য মানুষ, অসংখ্য কিশোর কিশোরী যাদের বয়স 12 থেকে 15 বছর তারা টিকা দিচ্ছেন। তাতে করে দেখা যাচ্ছে 33 কোটি মানুষের মধ্যে যে 27-27.5 কোটি মানুষ ইতিমধ্যে টিকা দিয়ে ফেলেছেন, বাদ বাকি যাদের বাকি রয়েছে তারাও কিন্তু এখন এই টিকাদান কর্মসূচির মধ্যে চলে আসবেন। এবং এর ফলেই যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ, যেখানে বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশে, ভারতে করোনা সংক্রমণ মহামারী আকারে এখন এই মুহূর্তে দ্বিতীয় স্রোতে আবার ছড়িয়ে পড়ছে, সেই জায়গায় যুক্তরাষ্ট্রে সেটি কিন্তু কমছে। তারপরেও এই সংখ্যাটি কিন্তু নেহায়েত কম নয় সাদিয়া। আজকেও একদিনে 24 ঘন্টায় 37,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং 755
জন মানুষ একদিনে করোনায় মৃত্যুবরণ করেছেন। কিন্তু তারপরেও এটিকে সংক্রমণ এবং মৃত্যুর হার হিসেবে কম দেখা হচ্ছে। বিশেষ করে নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত যে অঙ্গরাজ্য রয়েছে সেখানে কিন্তু করোনা সংক্রমণের হার এবং মৃত্যুর হার অনেক কম। যেখানে যুক্তরাষ্ট্রে যখন করোনা পরিস্থিতি মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল সেখানে কিন্তু নিউ ইয়র্ক বাংলাদেশি অধ্যুষিত এই এলাকায় কিন্তু সেটি খুব ভয়াবহ আকার ধারণ করেছিল, কিন্তু সেখানে এটি কিন্তু এখন খুব কম আকার ধারণ করছে। এর মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেন তিনি সিডিসির নির্দেশনা তিনি ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে এখন যারা করোনা টিকার যে দ্বিতীয় ডোজ যারা নিয়ে ফেলেছেন এই সংখ্যাটি 15 কোটির কাছাকাছি। সেই করোনার দ্বিতীয় ডোজ নেওয়া অসংখ্য মানুষ তারা কিন্তু প্রয়োজনে বাইরে বেরোতে পারছেন এবং বাইরে এবং ঘরের ভেতরে বিভিন্ন অনুষ্ঠানে তারা কিন্তু মাস্ক ছাড়া চলতে পারবেন, এরকম একটি নির্দেশনা সিডিসির নির্দেশনা প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ঘোষণা দিয়েছেন। এরপরেই কিন্তু আমরা সাদিয়া দেখলাম যে যুক্তরাষ্ট্রে নজিরবিহীনভাবে এই যে আমাদের বাঙালি মুসলমানদের যে ঈদ উৎসব হয়েছে তাতে করে হাজার হাজার মানুষ বিভিন্ন মসজিদে খোলা মাঠে জামাতে অংশ নিয়েছে এবং চাঁদ রাতে অসংখ্য মানুষ বাইরে দাঁড়িয়ে তারা কিন্তু এই উৎসবে সামিল হয়েছে এবং অনেকের মধ্যেই সেই মাস্কটি পরা ছিল না, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় হাসপাতালে অফিসে আদালতে সেখানে মাস্ক পরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখনও রেস্টুরেন্টগুলোতে ঢোকার সময় কিন্তু সবাই মাস্ক পরিধান করছেন, কিন্তু মাস্কের যে বাধ্যবাধকতা সেটি কমে যাচ্ছে। এখন যুক্তরাষ্ট্রে যে ঈদ গেল গতকালকে সেই ঈদের পরে যেভাবে মানুষজন ঈদের জামাতে অংশ নিয়েছে বাইরে বেরিয়েছে তাতে করে কিন্তু আবার এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। মুসলমানদের মধ্যেও এই বিতর্ক তৈরি হয়েছে, বাংলাদেশিদের মধ্যেও এই বিতর্ক তৈরি হয়েছে যে এইরকম মহাসমাবেশের মধ্যে যেভাবে সবাই মানুষ উপচে পড়েছে তাতে কি করে কি যুক্তরাষ্ট্রে আবারও করোনা আবারও কি তৃতীয় স্রোতে আবার দেখা দিবে কিনা, আবারও মহামারী আকারে সংক্রমণ ছড়িয়ে পড়বে কিনা সেটি নিয়ে কিন্তু আলোচনা চলছে। কিন্তু যুক্তরাষ্ট্রের রোগ সংক্রমণ বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু যুক্তরাষ্ট্রের সরকারই মাস্ক পরাটার বাধ্যবাধকতা তুলে দিয়েছে এবং বলেছে যে বিভিন্ন স্থানে এখন অবাধে যাতায়াত করা যাবে, সেই ক্ষেত্রে হয়তো যারা দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন সেই ক্ষেত্রে হয়তো করোনার মহামারী আকারে ছড়িয়ে পড়বে না, সংক্রমণ এবং মৃত্যুর হার হয়তো সীমিত থাকবে। এর মধ্যেও কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সামাজিকভাবে মানুষ যেন ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেই জন্য সরকার কিন্তু নানান রকম কার্যক্রম কিন্তু একের পর এক নিয়ে চলেছে। এখন সবার মধ্যেই একটি আশা যে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি যেন অবনতি না হয়, এভাবেই যেন করোনা মহামারী কাটিয়ে যুক্তরাষ্ট্র সামনের দিকে এগিয়ে যেতে পারে, এটি এখন সবার প্রত্যাশা। সাদিয়া, এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যুক্তরাজ্যে সোমবার থেকে চলমান লকডাউন আরও শিথিল হতে যাচ্ছে, তবে দেশটিতে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ নতুন শঙ্কা সৃষ্টি করেছে। এ অবস্থায় দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসা নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। ব্রিটেনে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের ভেরিয়েন্টগুলো, আর সেই সংখ্যাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ভারতীয় ভেরিয়েন্ট। শুক্রবার লকডাউন শিথিলের বার্তা নিয়ে সংবাদ সম্মেলনে এসে কঠোর সতর্ক বার্তা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। লকডাউন শিথিল করলেও চতুর্থ ধাপ কিছুটা দেরি হতে পারে বলে জানান তিনি। ভারতীয় ভেরিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এই মুহূর্তে লকডাউন শিথিল করলে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন এই জনপ্রতিনিধি। সম্প্রতি যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এখানে দেখা দিয়েছে এবং সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে, তাতে করে আসলে যে শিথিল করার পরিকল্পনা সেটি অনেকখানি অনিশ্চয়তার মুখে পড়েছে। কারণ এ পর্যায়ে যদি নতুন করে সংক্রমণ হয় সেক্ষেত্রে শিথিল করে দিলে আবার আমাদের পরিস্থিতি আগের পর্যায়ে চলে যাওয়ার হুমকির মধ্যে রয়েছে। নতুন ধরনের এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে ব্রিটেনে অন্তত 4 জন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ।
অত্যন্ত সংক্রামক এই ভারতীয় ভেরিয়েন্টটি ব্রিটেন জুড়ে ছড়িয়ে পড়লে চাপ সামাল দিতে সরকারকে হিমশিম খেতে হবে বলে আশঙ্কা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তার। এই ভাইরান্টের জন্য আবার সবাইকে খুবই সতর্ক দৃষ্টি রাখতে হবে। যদি ভাইরান্টের যে সংবাদটা আমরা জানতে পাচ্ছি যে প্রায় 40 গুণ দ্রুত গতিতে কেন্ট ভাইরাস থেকে প্রায় 40 গুণ দ্রুত গতিতে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে। যদি এরকম হয় তাহলে দ্রুত হয়তো একটা বিশাল জনগোষ্ঠী এই ভাইরান্টে আক্রান্ত হয়ে যেতে পারেন, ফলে হাসপাতালে অ্যাডমিশনটা বেড়ে যেতে পারে। আমরা হয়তো আবার সেই ডিসেম্বর জানুয়ারির পর্যায়ে চলে যেতে পারে। এদিকে সংক্রমণের হার কমাতে ব্রিটিশ সরকার ভ্যাকসিন কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব দিয়েছে। সরকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানান ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। শোহেব কবির, সময় সংবাদ, লন্ডন। অবতরণ করল চীনা নভোযান ঝুরং। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই অনন্য কীর্তির সাক্ষী হল দেশটি। শনিবার চীনা স্থানীয় সময় সকালে মঙ্গলের মাটি স্পর্শ করে 6 চাকার ওই বিশেষ নভোযানটি গেল ফেব্রুয়ারিতে মঙ্গলে পৌঁছানোর পর প্রায় 3 মাস এর চারপাশ প্রদক্ষিণ করে নানা তথ্য উপাত্ত ও ছবি সংগ্রহ করে ঝুরং। অবশেষে শনিবার কয়েকটি ধাপে এটি সফলভাবে অবতরণ করে মঙ্গলের উত্তর মেরু অঞ্চলে। আগামী 3 মাস সেটি মঙ্গলে বিচরণ শেষে পৃথিবীতে ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সে ঈদ উপলক্ষে প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠান আর উৎসবের আয়োজন হয়ে থাকলেও করোনায় নানা বিধিনিষেধের কারণে গেল বছর থেকে তার সম্ভব হচ্ছে না। ঈদ পরবর্তী সময়ে বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজন নিয়ে বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে প্রবাসী বাংলাদেশিরা ভিড় করলেও এবার মরার ওপর খাড়ার ঘা হিসেবে তাতে বাদ সেধেছে বৃষ্টি। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। প্রতি বছর ঈদ উল ফিতরকে ঘিরে কয়েকদিন জুড়ে থাকে নানা উৎসব আর অনুষ্ঠান মালার। তবে গেল বছর থেকে করোনা সংকট শুরু হওয়ার পর নানা বিধিনিষেধ আরোপ করার কারণে মুসলিম ধর্মাবলম্বীরা এই ঈদ উল ফিতরকে ঘিরে কোনো অনুষ্ঠান কিংবা উৎসবের আয়োজন করতে পারছেন না। করোনা সংকটের আগে ফ্রান্সের বাংলাদেশীয় সংগঠনগুলোর ব্যানারে প্রতি বছর ঈদ উপলক্ষে আয়োজন হতো নানা অনুষ্ঠান মালার। তবে করোনা সংকট শুরু হওয়ার পর থেকে সেসব এখন বন্ধ রয়েছে। ঈদ উৎসব সাদামাটা হলেও দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিজেদের মতো করেই আনন্দ উদযাপন করেছেন। দেশের মতো তারা একে অন্যের বাসায় গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। ঈদের দ্বিতীয় দিন ফ্রান্সে বৃষ্টি থাকার কারণে অন্যান্য বছর যেভাবে প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় পার্কগুলোতে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় সামিল হতেন, এই ঈদকে ঘিরে তা তারা করতে পারেননি। করোনা সংকট কেটে গিয়ে পৃথিবী তার স্বাভাবিক অবস্থায় ফিরলে আবারও আগের মতোই সবাই ঈদ আনন্দ উৎসবে সামিল হবেন, এমন প্রত্যাশী সবার। মামুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। কাতারে শুক্রবার ঈদের দ্বিতীয় দিন দেশটির জন্য ছিল স্বস্তির দিন। এদিন প্রথমবারের মতো করোনায় আক্রান্তদের সংখ্যা নেমে আসে 250 জনের নিচে। আর তাই এবারের পবিত্র ঈদ উল ফিতরকে এক বড় রহমত হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শুক্রবার ঈদ উদযাপনের দ্বিতীয় দিনটি ছিল কাতারবাসীর জন্য এক স্বস্তির দিন। এবছরের শুরু থেকেই করোনায় আক্রান্তের হার ঊর্ধ্বমুখী থাকলেও এদিনই প্রথম শনাক্তের সংখ্যা নেমে আসে 250-এর নিচে, যা এবছরের মধ্যে সর্বনিম্ন। পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে করোনায় আক্রান্তের সংখ্যা এতটা কমে আসায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। করোনা আক্রান্তের সংখ্যা 250-এর নিচে চলে এসেছে, ইনশাআল্লাহ ধীরে ধীরে আরো কমে যাবে। কাতারের করোনা পরিস্থিতি অত্যন্ত ভালো, করোনা ধীরে ধীরে কমে আসছে। পরপর 2টি বছর সাদামাটাভাবে ঈদ উদযাপন করলেও করোনাকে পুরোপুরিভাবে নির্মূল করে আগামী বছর সবাইকে নিয়ে একসঙ্গে ঈদ উদযাপনের প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। আমরা আশা করি আগামী বছর থেকে সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করতে পারবো। মূলত গণহারে ভ্যাকসিন প্রয়োগের কারণেই আক্রান্তের হার কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে এরই মধ্যে প্রায় 20 লাখ মানুষকে বিনামূল্যে দেয়া হয়েছে করোনার টিকা। সময় সংবাদ, কাতার। এবছর মসজিদ খুলে দেয়ায় ঈদের নামাজ আদায় করতে পেরেছেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা। গেল বছর করোনা প্রতিরোধে লকডাউন ও কারফিউতে মসজিদ বন্ধ থাকায় মুসল্লিরা ঈদের জামাত আদায় করতে পারেননি। কুয়েত প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
করোনা মহামারী পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও কুয়েতে স্বাস্থ্যবিধি মেনে প্রায় 1500 মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। কুয়েত সরকারের পক্ষ থেকে মাত্র 15 মিনিটের মধ্যে নামাজ আদায়ের সময়সীমা বেঁধে দেয়, নির্ধারিত সময়েই শেষ হয় জামাত। তবুও বিধিনিষেধ মেনে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এবছর আমরা মসজিদ খোলা থাকার কারণে আমরা ঈদের নামাজ মসজিদে কিছু পড়তে পারছি। এই জন্য কুয়েত সরকারি আমরা সকল প্রবাসীরা এবং সকল জনগণ আমরা কুয়েত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। গতবার ঈদের নামাজ পড়তে পারি নাই, বিভিন্ন বিধিনিষেধের কারণে এবার পড়তে পেরেছি। ইনশাআল্লাহ কুয়েত সরকারকে অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। মসজিদ ছাড়াও কুয়েতের বিভিন্ন স্থানে 7টি নামাজখানায় বাংলায় খুতবার মাধ্যমে মুসল্লিরা নামাজ আদায় করতে পারায় কুয়েত সরকারের ভূয়সী প্রশংসাও করেন প্রবাসীরা। আমরা খুবই খুশি, সকলে সমবেত হয়ে ঈদের নামাজ হাতে কাজ মিলিয়ে আদায় করতে পেরেছি, তার জন্য আমরা সকলে খুশি। করোনা প্রতিরোধে লকডাউন ও কঠোর বিধিনিষেধের কারণে গেল বছর মসজিদ বন্ধ থাকায় ঈদের জামাত আদায় করতে পারেননি মুসল্লিরা। তবে এবছর মসজিদ খুলে দেয়ায় সীমিত পরিসরে হলেও ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি স্থানীয় সহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, কুয়েত। যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ আফ্রিকায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। করোনার প্রকোপ কমে আসায় এবার মসজিদেই হয়েছে ঈদের জামাত। ঈদের নামাজ মসজিদে আদায় করতে পেরে খুশি দেশটিতে বসবাসরত স্থানীয় এবং প্রবাসীরা। সরকারি নিষেধাজ্ঞা না থাকায় এবার মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি অধ্যুষিত জোহান্সবার্গের স্মল স্ট্রিট জামে মসজিদ, কেপটাউনের তালিমুল ইসলাম বাংলা মাদ্রাসায় ঈদের জামাত পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। ঈদের নামাজ ঈদগাহে আদায় করতে পেরে খুশি দেশটির ধর্মপ্রাণ মুসল্লিরা। ভাই বন্ধু, আত্মীয় স্বজন এবং সাউথ আফ্রিকা প্রবাসীদের নিয়ে সবাই একত্রিতভাবে এই ঈদের জামাত আদায় করতে পেরে সবাই আমরা আনন্দিত। ভাইরাসের আতঙ্ক কম হওয়াতে আমরা সবাই একত্রে ঈদ উদযাপন করতে পেরে আমরা সবাই আনন্দিত। ঈদের দিন বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ছিল ঈদের আমেজ। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন প্রবাসীরা। তবে ঈদের দিনটিতে ছুটি না থাকায় ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত প্রায় 1 লাখ প্রবাসী। প্রতিবারের মতো এবারের ঈদেও আমরা বাংলাদেশি কোনো প্রবাসী বাঙালি ছুটি পাইনি, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় আর সরকারি স্বাস্থ্যবিধি শিথিল হওয়ায় এবার সম্মিলিতভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পেরে আনন্দিত দক্ষিণ আফ্রিকার স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশি মুসলমানরা। মিজানুর রহমান, সময় সংবাদ। হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন কেপি শর্মা ওলি। পার্লামেন্টে বিরোধী রাজনৈতিক দলগুলো একক সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় ফের প্রধানমন্ত্রী হতে হলো তাকে। স্থানীয় গণমাধ্যম জানায়, গত সোমবার পার্লামেন্টে হওয়া আস্থা ভোটে হেরে যান কেপি শর্মা ওলি। কিন্তু অন্য বিরোধী দলগুলো নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় প্রেসিডেন্ট বিদ্যা দেবী প্রধানমন্ত্রী পদে ফের নিয়োগ দেন 69 বছর বয়সী ওলিকে। 2018 সালের 15 ফেব্রুয়ারি নেপালের সরকার গঠন করেছিলেন ওলি। আন্তর্জাতিক সময় জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। স্কুলের পর এবার আফগানিস্তানের কাবুলে মসজিদে হামলা, বোমা বিস্ফোরণে নিহত অন্তত 12। তালেবানের নিন্দা, দায় স্বীকার করেনি কেউ। এবং গত বছরের চেয়েও ভয়াবহ হতে পারে করোনা পরিস্থিতি, শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দরিদ্র দেশে টিকা সরবরাহের আহ্বান, যুক্তরাজ্যে সোমবার থেকে শিথিল হচ্ছে লকডাউন। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়ের।